আমরা আপনাদের ইন্টারাপ্ট কিভাবে জেনারেট হয় এই জিনিসটা বোঝাই, তাহলে আমাদের টোটাল দুইটা ওয়ে আছে ইন্টারাপ্ট জেনারেট হওয়ার। অর্থাৎ মাইক্রোপ্রসেসরের কাছে আসলে ইন্টারাপ্ট আসে কিভাবে, সেই জিনিসটা টেকনিক, সেটা দুইটা ওয়ে আছে। একটাকে আমরা বলি পুল ডায়ো, আরেকটাকে অথবা প্রোগ্রাম আয়ো, আরেকটাকে বলি আমরা ইন্টারাপ্ট আয়ো। ঠিক আছে? তো পুল ডায়ো কি জিনিস আর প্রোগ্রাম আয়ো কি জিনিস, এই জিনিসটা বোঝার জন্য একটা সিনারিও চিন্তা করেন। আপনি প্রথমত আপনি হচ্ছে মাইক্রোপ্রসেসর, ওকে? এখন আপনি, আপনার কাছে আইও ডিভাইস আছে অনেকগুলো, ওকে ফাইন। এটা একটা আইও ডিভাইস, এটা একটা আইও ডিভাইস, এটা একটা আইও ডিভাইস। এখন ওরা ইন্টারাপ্ট করতে পারে অথবা আপনি তাদেরকে জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে? তো আপনি প্রথম আইও ডিভাইসের কাছে গেলেন, বললেন আপনার কাছে কি কোনো ইন্টারাপ্ট আছে? সে বলল না, ওকে ফেরত আসলেন। সেম আপনি আবার সেকেন্ডটার কাছে গেলেন, আপনি জিজ্ঞেস করলেন ওর কাছে কোনো ইন্টারাপ্ট আছে? না, আপনি আবার ফেরত আসলেন। তারপর থার্ডটার কাছে গেলেন, সেম ওর কাছেও নেই, আবার ফেরত আসলেন। আবার শুরু করলেন এক থেকে, আবার তাকে জিজ্ঞেস করবেন প্রথমটাকে ইন্টারাপ্ট আছে? নাই। ইন্টারাপ্ট আছে? নাই। তো এই যে ধরে ধরে গিয়ে বারবার যে আমি তাকে একটা কল পাঠাচ্ছি, বারবার যে আমি কল দিচ্ছি এবং কল দিয়ে আমার জানতে হচ্ছে যে তার কাছে কি কোনো ইন্টারাপ্ট আছে নাকি না, এটাকেই বলা হয় পুল ডায়ো অথবা প্রোগ্রাম ডায়ো। এটা অত বেশি ফাস্ট না এবং এটা আমাদের মাইক্রোপ্রসেসর অনেকটা টাইম ওয়েস্ট করে। কারণ চিন্তা করেন, একটা মাইক্রোপ্রসেসর তার অনেকগুলোই কাজ থাকতে পারে। সেই কাজগুলোকে সে ফালাই, সে প্রত্যেকবার আইও ডিভাইসকে জিজ্ঞেস করতেছে ওদের কাছে কি কোনো ইন্টারাপ্ট আছে নাকি নাই। তো এটা তো একটা মানে প্রবলেমেটিক সিচুয়েশন, তাই না? তো দ্যাটস ওয়াই আমাদের আরেকটা টাইপ আছে যেটাকে বলা হয় আমাদের ইন্টারাপ্ট টাইপ। তো ইন্টারাপ্ট টাইপ কি? ইন্টারাপ্ট টাইপ হচ্ছে যে কাইন্ড অফ আপনার কলিং বেলের মতো। তো আইও ডিভাইস নিজ থেকে আপনার সে কল মানে ইন্টারাপ্টটা বলবে যে আমার একটা ইন্টারাপ্ট আছে, ওই ইন্টারাপ্টটা তুমি নাও। তো এই জিনিসটা কিন্তু আবার এফিশিয়েন্ট। এই জিনিসটা কেন এফিশিয়েন্ট? কারণ হচ্ছে আপনার মাইক্রোপ্রসেসরকে ওয়েট করতে হচ্ছে না। কোনো আইডল স্টেটে যাইতে হচ্ছে না। সে তার নিজস্ব কাজ করতেছে এবং ওই মোমেন্টে আপনার আইও ডিভাইস তখন তাকে ইন্টারাপ্টটা পাঠাচ্ছে। তো আমরা যদি পুলিং আর ইন্টারাপ্টের মধ্যে পার্থক্য করি, তাহলে হচ্ছে পুলিং হচ্ছে অনেক সিম্পল। কারণ হচ্ছে যে মাইক্রোপ্রসেসর এখানে সব হ্যান্ডেল করতেছে। মাইক্রোপ্রসেসর থেকে তো সে বারবার সিগন্যালটা যাচ্ছে, তাই না? তো ইটস কাইন্ড অফ সিগন্যাল যে আমাকে শুধুমাত্র কনফিগার করতে হচ্ছে মাইক্রোপ্রসেসরকে। বাট এটা হচ্ছে অনেক স্লো। কারণ অবভিয়াসলি প্রত্যেকটা আইও ডিভাইস, আপনার যদি 50 টা আইও ডিভাইস হয়, সেই 50 টা আইও ডিভাইসকে একবার করে সিগন্যাল পাঠাবে। তো প্রসেসর কি চেক করতেছে আইও ডিভাইস রেগুলারলি টু সি হি নিডস অ্যাটেনশন অর নট। ইটস কাইন্ড অফ দ্য টেলিফোন উইদাউট বেলস। যদি আপনার টেলিফোনের মধ্যে বেলই না থাকে, আপনাকে তো বারবার ফোনটাকে চেক করতে হবে যে ফোন আসছে নাকি আসে নাই, আমার কি ফোন আসছে নাকি আসে নাই, তাই না? তো এটা হ্যান্ডেল বাই দ্য সিপিইউ। আর ইন্টারাপ্ট কি করে? ইন্টারাপ্ট হচ্ছে যে ফাস্ট বাট কমপ্লিকেটেড। কেন কমপ্লিকেটেড? কারণ এখানে প্রত্যেকটা ডিভাইস থেকে আপনার কাছে ইনপুট আসতেছে। সো ইউ হ্যাভ টু নো যে কোন ডিভাইস কার প্রায়োরিটি বেশি, কোন যে ডিভাইস কি ধরনের ইন্টারাপ্ট দিচ্ছে। সো এটা একটু মানে জিনিসটা একটু কমপ্লিকেটেড আর কি, সার্কিটটা। কিন্তু এটা অনেক ফাস্ট, অবভিয়াসলি ফাস্ট। কারণ কি, সিপিইউর কোনো অর্থাৎ মাইক্রোপ্রসেসরের কিন্তু কোনো ধরনের কাজ নেই এখানে। তো আলটিমেটলি আমি যদি আপনাকে বলি যে এটা এটা কাইন্ড অফ হচ্ছে আপনার সিমিলার টু আ ফোন উইথ বেলস। এর আগেটা ছিল উইদাউট, এটা হচ্ছে উইথ। কারণ কি, আপনার তো ফোন দেখতে হচ্ছে না, কারণ ফোন যদি আসে তাহলে আপনার ফোন রিং বাজবেই। তো সে কাইন্ড অফ ওরকম। তো এখন দেখেন আমাদের যে ইন্টারাপ্ট যে আমরা দেখেছিলাম কিছু ইন্টারাপ্ট, সেখানের মধ্যে আমাদের 5টা প্রি ডিফাইন ছিল, তাই না? প্রথমে 5টা প্রি ডিফাইন, তারপর হচ্ছে 27টা রিজার্ভ এবং 224টা হচ্ছে আপনার ফর ইউজার। তো এই 5টা প্রি ডিফাইন্ডের মধ্যে আমরা কিছু ইন্টারাপ্টগুলো দেখি, যেমন 10 1 2 3 4। এগুলো আসলে কি মানে কি কাজ করে, কাজে ওদের ওদের কাজটা কি? প্রথম যেটা সেটাকে আমরা বলি ডিভাইড বাই জিরো ইন্টারাপ্ট বা টাইপ জিরো। টাইপ জিরো বলা যায়, ডিভাইড বাই জিরো বলা যায়, অথবা ডিভাইড বাই জিরো ইন্টারাপ্টও বলে। ঠিক আছে? তো নাম শুনে বোঝা যাচ্ছে আমি যদি কোনো সংখ্যাকে ভাগ করি জিরো দ্বারা, তাহলেই আমাদের সাধারণত ডিভাইড বাই জিরো ইন্টারাপ্টটা জেনারেট হয়। কিন্তু এখানে অ্যাকচুয়ালি দুইটা অপশন আছে। দুইটা টাইপ আছে। একটা হচ্ছে আপনি যদি জিরো দিয়ে ভাগ করেন তাহলে অবভিয়াসলি ডিভাইড বাই জিরো এরর হবেই। আরেকটা হচ্ছে আপনি চিন্তা করেন আপনি এক্স রেজিস্টারের মধ্যে একটা ভ্যালু রাখলেন, ফর এক্সাম্পল 2000। ঠিক আছে? 2000 এখন আপনি বিএল এর মধ্যে একটা ভ্যালু রাখলেন হুইচ ইজ 2h। ওকে ফাইন। এখন আপনি ডিভাইড করতেছেন বিএল। তার মানে ডিভাইড যদি বিএল হয় তাহলে সে কাকে ভাগ করবে? অবভিয়াসলি এক্স কে গিয়ে বিএল ভাগ করে দিব, তাই না? এখন যেহেতু আপনি আপনি কত বিট ইয়া দিয়ে রেজিস্টার দিয়ে ভাগ করছেন? 8 বিট। তো আমি যদি 8 বিট রেজিস্টার দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগফলটা কোথায় স্টোর হবে? এএল এ, রাইট? সো এখন যেহেতু এএল এ গিয়ে স্টোর হচ্ছে, কিন্তু এএল হচ্ছে আপনার 8 বিট রেজিস্টার, তাই না? এখন চিন্তা করেন আপনি যদি 2000 কে 2 দিয়ে ভাগ করেন, আনসারটা কত আসবে? 1000h না? এটা কত বিট সংখ্যা একটা? এটা একটা 16 বিট সংখ্যা। তো সে যদি 16 বিট সংখ্যা হয়, সে 8 বিট কিভাবে? তার তো জায়গাই নেই, তাই না? তখনও কিন্তু আমরা এটাকে ডিভাইড বাই জিরো মানে টাইপ জিরো ইন্টারাপ্ট বলে থাকি। ঠিক আছে? এরপরে আসি আমাদের সেকেন্ড যে ইন্টারাপ্ট, সেটাকে বলা হয় সিঙ্গেল স্টেপ ইন্টারাপ্ট বা টাইপ 1 ইন্টারাপ্ট। সিঙ্গেল স্টেপ ইন্টারাপ্ট কি? আমরা যে ট্র্যাপ ফ্ল্যাগ ইউজ করি না, অর্থাৎ আমরা যে ডিবাগ করার জন্য সিঙ্গেল স্টেপ দিই। তো এই যে সিঙ্গেল স্টেপ দিচ্ছি, কিভাবে সে অ্যাকচুয়ালি আপনার কোডটাকে থামাচ্ছে? কারণ সে প্রত্যেকবারই টাইপ 1 যে ইন্টারাপ্ট তাকে কল করতেছে, যাতে আপনার প্রত্যেক লাইনের পরে আপনার যেই অর্থাৎ লাইন এক্সিকিউট হওয়ার যে প্রসিডিওরটা সেটা থেমে যায়। সো প্রতিবার সেই ফ্ল্যাগটা আপনার ট্র্যাপ ফ্ল্যাগটা রিসেট হয় এবং প্রতিবার আপনার ট্র্যাপ ফ্ল্যাগটা সেট হয়। সেট রিসেটের মাধ্যমে আপনার যেই ইন্টারাপ্টটা সেটা জেনারেট হয়ে আইএসআর এক্সিকিউট হয়ে আপনার প্রোগ্রামটাকে সে বারবার থামায়, যাতে আপনি ডিবাগ করতে পারেন। বুঝতে পেরেছেন? এরপরে আসি আমাদের নন মাস্কেবল ইন্টারাপ্ট, অর্থাৎ এনএমআই এর যেই পিন দিয়ে আমি বলতেছিলাম এতক্ষণ ধরে নন মাস্কেবল ইন্টারাপ্ট জেনারেট হচ্ছে।
এখন নন মাস্কেবল ইন্টারাপ্ট ঠিক আছে, ফাইন, বুঝতে পারলাম। কিন্তু যখন সে হার্ডওয়্যার অর্থাৎ কোনো এনএমআই পিন দিয়ে আমি সিগন্যালটা দিলাম অথবা হার্ডওয়্যার থেকে আমার এনএমআই পিন দিয়ে আসলো, তখন অ্যাকচুয়ালি সে ডাইরেক্ট কল দেয় টাইপ 2 কে। মানে আলটিমেটলি আপনার হার্ডওয়্যার ইন্টারাপ্ট আসুক অথবা হচ্ছে একটা সফটওয়্যার আসুক, সে কল দিচ্ছে টাইপ 2 অথবা আপনার নন মাস্কেবল একটা ইন্টারাপ্টকে। এখন যদি আমি একটা টাইপ 2 ইন্টারাপ্টের কথা বলি, তাহলে টাইপ 2 ইন্টারাপ্ট মানে আসলে হয়টা কখন? যখন আপনার অ্যাকচুয়ালি একটা হার্ডওয়্যার ট্রিগার আসবে এনএমআই পিন দিয়ে, অর্থাৎ এনএমআই পিন দিয়ে 1 আসবে, তখন সাথে সাথে হচ্ছে যে আপনার 8086 কারেন্টলি যেই কাজটা করতেছে ওটাকে কমপ্লিট করে, মানে ও যদি কমপ্লিট করে তবে ফাইন, না হলে হচ্ছে যে আপনার তার যেই পার্টগুলো সেটাকে সে পুশ করে দিবে। তার যে ফ্ল্যাগগুলো, সিএসগুলো, আইপিগুলো, অর্থাৎ আপনি অলরেডি সে একটা কাজ করতেছিল, সেটার আপনার সিএস, আইপি এবং ফ্ল্যাগগুলোকে সে পুশ করে দিবে। তারপরে কি করবে, সে ভেক্টরের কাছে যাবে, ভেক্টরের কাছে গিয়ে সে টাইপ 2 এর যে আইএসআরটা আছে ওটাকে, ওইটার ভেক্টরটা বের করবে, ওইটার আইএসআরটা বের করে আপনার আলটিমেটলি হ্যান্ডেল করবে ইন্টারাপ্টটাকে, দেন আপনার আগের জায়গায় রিটার্ন চলে আসবে। তো তার মানে আমি বুঝতেছি আমার এনএমআই পিন দিয়ে যখন কোনো ধরনের ইন্টারাপ্ট আসে তখনই অ্যাকচুয়ালি টাইপ 2 ইন্টারাপ্টটা কল হয়। অথবা আপনার যেমন কি ধরনের কল আসতে পারে, ফর এক্সাম্পল কোনো পাওয়ার ফেলিওর হলো, এটা একটা ভ্যালিড রিজন, কারণ ভ্যালিড এটা একটা হার্ডওয়্যার ইন্টারাপ্ট আর কি। সো তখনই আমরা সাধারণত এই টাইপ 2টাকে কল দিই। ব্রেক পয়েন্ট ইন্টারাপ্ট, নাম শুনেই বুঝতে পারতেছি আমাদের একটা ব্রেকিং পয়েন্ট আছে এখানে। অর্থাৎ খেয়াল করে দেখেন, আপনি যদি আপনার লাইনের 50টা লাইন থাকে, ঠিক আছে? সো 50টা লাইন আপনি একটা কাজ করতে পারেন, সিঙ্গেল স্টেপ করে প্রত্যেকটা লাইন এক্সিকিউট করতে পারেন, তাই না? বাট হোয়াট ইফ আমার 50টা লাইন নাই, আমার হচ্ছে 5000টা লাইন, ঠিক আছে? তো এখন আমি বুঝতে পারতেছি আমার হয়তো 2000 নাম্বার লাইনের পরে কোনো একটা সমস্যা হয়েছে, অথবা আমি চাচ্ছি যে 2000 নাম্বার লাইনের পরে গিয়ে আমি একটা জিনিস প্রিন্ট করে দেখতে যে আমার একটা ভ্যালু কত। বাট এই অপশন যদি আমি সিঙ্গেল স্টেপ দিয়ে করতে চাই, আপনাকে 2000 বার মাউসে ক্লিক করে ওই পয়েন্টে আসতে হবে 2000 নাম্বার লাইনে। সো আমরা কি করতে পারি, ব্রেক পয়েন্টে রেখে দিতে পারি যে আমার 2000 নাম্বার লাইনের পরে আমি যদি লিখে দিই একটা ইন্টারাপ্ট জেনারেট করেন, ইন্টারাপ্ট 3, তাহলে সে ফুল কোডটা এক্সিকিউট করে যখনই ইন্টারাপ্ট 3টা চলে আসলো তখনই থেমে যাবে। এটা একটা ব্রেকিং পয়েন্ট, অর্থাৎ এই পয়েন্টে এসে কোডটা থামছে অথবা ব্রেক করছে। বুঝতে পারছেন? তো এটা একটা ইন্টারাপ্ট। আরেকটা হচ্ছে ওভারফ্লো ইন্টারাপ্ট, যেটা আমরা মানে ওয়ার্ডটা দেখে বুঝতে পারতেছি যখনই আমাদের কোনো ওভারফ্লো হবে, অর্থাৎ আমার যদি ধরেন আপনার বিএক্স এর মধ্যে আপনি একটা ভ্যালু রাখছেন হুইচ ইজ আপনার গ্রেটার দেন 16 বিট, তো এটা একটা ওভারফ্লো। অথবা আমি যদি ধরেন গুণ করতে চাচ্ছি, ঠিক আছে? গুণ করলে তো নরমালি আপনি চিন্তা করেন এএক্স আর বিএক্স যদি গুণ করেন, এটা কিন্তু আলটিমেটলি 16 বিট গুণ হয়ে 32 বিট হয়ে গেল, তাই না? তো 32 বিটের স্টোর করার একটা আমার ঝামেলা, এটাও একটা ওভারফ্লো হতে পারে। মানে হচ্ছে যে আমার মানে ভ্যালু, আমাদের রেজিস্টারের ভ্যালু এক্সিড করে গেছে, তো তখনই সাধারণত আমাদের এই টাইপ 4 এররটা জেনারেট হয়। তো there is a two ways to detect and respond. এই আপনার ওভারফ্লোটা ডিটেক্ট করার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে যে put the jump if overflow instruction, আর একটা হচ্ছে put the interrupt on an overflow instruction. So immediately after the arithmetic operation. So আপনি যদি একটা ওভারফ্লো হবে এমন ইনস্ট্রাকশনের পরে আপনি ইন্টারাপ্ট দিয়ে দেন, তাহলে ওভারফ্লো ইন্টারাপ্টটা অকার হবে। অথবা আপনি জাম্প করতে পারেন, অথবা আপনি যে জাম্প ওভারফ্লোটা ব্যবহার করতে পারেন ইনস্ট্রাকশনটা আফটার দ্য অ্যারিথমেটিক অপারেশন। ওকে, তো এখন আসি আমরা সাধারণত একটা ইন্টারাপ্ট সার্ভ কিভাবে হয় সেটা দেখি, ঠিক আছে? তো এই ইন্টারাপ্ট সার্ভ কিভাবে হয় এই জিনিসটা অলরেডি এখানে আপনার একটা রেসিপি দেওয়া আছে, তাও আমি একটু স্টেপ বাই স্টেপ বলি, ঠিক আছে? তো যখন একটা ইন্টারাপ্ট সার্ভ হবে এই ছবিটা দেখি, ধরুন আপনার এটা হচ্ছে আপনার মেইন প্রোগ্রাম, আপনি এখানে অনেক সুন্দর করে কিছু কোড লিখলেন, ধরুন প্রাইম নাম্বার বের করতেছেন, এই অনেক অনেক প্রজেক্ট করতেছেন, তো একটা সিকোয়েন্সিয়াল লাইন অফ কোড আপনারা লিখেছেন, তাই না? তো লিখতেছেন হঠাৎ করে এই জায়গাতে একটা ইন্টারাপ্ট আসলো, ধরুন আপনি ইনপুট নিতে যাচ্ছেন এই জায়গাতে, ঠিক আছে? তো সে ওই মোমেন্টে কি করবে, একটা ইন্টারাপ্ট যেহেতু আসছে সে তার করসপন্ডিং আইএসআরটা কিন্তু এক্সিকিউট করবে, তাই না? তো করসপন্ডিং আইএসআর কিন্তু সেম জায়গায় নাই, কারণ আপনি এই জায়গায় কোড লিখছেন, ওর এই মোমেন্টে যদি ইন্টারাপ্ট থাকে তার আইএসআর হয়তো অন্য কোথাও, তো আমাকে তো ওই জায়গায় চলে যেতে হবে, তাই না? এখন সমস্যা হচ্ছে আমি যদি ওই জায়গায় চলে যাই, আমি কোন জায়গা থেকে আসছি সেটা তো আমি ভুলে যাবো, কারণ অবভিয়াসলি কোড তো মনে রাখবে না যে আমার আগের লাইনে কি ছিল, আমি কোন জায়গা থেকে আসছি, আমি কেন আসছি, এগুলো কিছু মনে রাখবে না। তো দ্যাটস ওয়াই আমাদের কাজ হচ্ছে প্রথমত আমরা যেই জায়গা থেকে অ্যাকচুয়ালি কাজটা শেষ করছি বলতে যে জায়গা থেকে কাজটা ছেড়ে আমি আমার আইএসআর এর কাছে চলে যাচ্ছি, ওই পয়েন্টটাকে মনে রাখা। এখন ওই পয়েন্টটাকে আমরা কিভাবে মনে রাখতে পারি, সিএস আর আইপির ভ্যালু দিয়ে, রাইট? তো এখন সিএস আর আইপির ভ্যালুটা আমরা স্টোর করবো, কোথায় স্টোর করবো, স্ট্যাকের মধ্যে। এখন আরেকটা জিনিস হতে পারে, আরেকটা জিনিস যেটা হচ্ছে আপনাকে ফ্ল্যাগের ভ্যালু স্টোর করতে হবে। কেন? কারণ ওই মোমেন্টে আপনার যে ফ্ল্যাগের ভ্যালুগুলো ছিল সেটা হয়তো বা কোনো না কোনো কারণে আপনার ইন্টারাপ্টেড পরের লাইনে হয়তো প্রয়োজন হইতেই পারে, রাইট? তো দ্যাটস ওয়াই আমি ফ্ল্যাগের ভ্যালুটা, তো এই তিনটা জিনিস আপনাকে স্ট্যাকের মধ্যে পুশ করতে হবে, ঠিক আছে? কিন্তু এখানে কিছু স্টেপস আছে, স্টেপসটা কি আমি জিনিসটা বুঝাচ্ছি, জাস্ট আগে এটা বুঝে রাখেন যে আপনাকে স্ট্যাকের মধ্যে এই তিনটা জিনিস পুশ করতে হবে। কেন? কারণ আপনাকে আবার ব্যাক আসতে হবে, তাই না? তো সেম গোস আমি এই কাজটা করে আমি আমার আইএসআর এর কাছে গেলাম, আইএসআরটা আমি আস্তে করে সব কিছু এক্সিকিউট করলাম, এবং যখন দেখলাম আই রিটার্ন মানে আইএসআর এর যে রিটার্নটা সেটা আপনার ফাংশনের নর্মালি রিটার্ন হচ্ছে আরইটি, কিন্তু আইএসআর যদি এক্সিকিউট হয় তাহলে ওটা রিটার্ন হচ্ছে আইআরইটি। তো যখনই আপনার আই রিটার্ন আসো তার মানে আমাকে আগের জায়গায় ব্যাক করতে হবে, তো আগের জায়গায় ব্যাক করার জন্য আমি আমার লোকেশন কই পাবো, অলরেডি যে স্ট্যাকে আছে ওখানেই পাবো। তো স্ট্যাক থেকে আমি তিনটা জিনিস পপ করে আমার যে আগের লোকেশনটা ওইটা কিন্তু ক্যালকুলেট করে পেয়ে যাবো, এরপর আমি নর্মাল প্রসিডিওরে আবার আমার কোডটা এক্সিকিউট করবো। তো আমি যদি এখন একটু স্টেপ বাই স্টেপ যাই, অলরেডি মানে
থিওরিটিক্যালি বলি, তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে যে আপনি আপনার এসপি অর্থাৎ স্ট্যাক পয়েন্টারটাকে 2 কমাবেন। কারণ কি? কারণ হচ্ছে প্রথম কাজ হচ্ছে আপনাকে যে ফ্ল্যাগ রেজিস্টারগুলো আছে ওগুলোকে পুশ করা। কোথায় পুশ করবেন? স্ট্যাকের মধ্যে। তো স্ট্যাকের মধ্যে পুশ করলে এসপির ভ্যালু 2 ডিক্রিমেন্ট করে। এটা মনে রাখবেন। এসপির ভ্যালু কিন্তু ডিক্রিমেন্ট হয়, ইনক্রিমেন্ট হয় না। দেন হচ্ছে আপনার আইএফ এর ফ্ল্যাগটা আপনার 0 করে দিতে হবে, ডিসেবল করে দিতে হবে। কারণ কি? আইএফ এর ফ্ল্যাগ যদি 1 থাকে তাহলে আপনি ওটাকে কেটে 0 করে দিবেন। কারণ এই মোমেন্টে আপনি অন্য কোনো ইন্টারাপ্ট দিবেন না। বুঝতে পারছেন? দেন আপনাকে ট্র্যাপ ফ্ল্যাগকেও অন করতে হবে। ঠিক আছে? আমরা ট্র্যাপ ফ্ল্যাগকে কেন অন করব? এখানে সমস্যাটা কি? ট্র্যাপ ফ্ল্যাগটা আপনি অন করবেন এই কারণে, মানে রিসেট করবেন এই কারণে, জাস্ট বিকজ অফ আপনার যাতে সে ডিবাগ করার মতো মানে সিঙ্গেল স্টেপ না যেতে পারে। কারণ আপনি খেয়াল করেন, আপনারা যখন আইএসআর কে এক্সিকিউট করতেছেন তখন অবভিয়াসলি মানে একটা ইন্টারাপ্ট যখন আসে তখন তার রেসপন্ড হিসেবে আপনি তো চান না যে রেসপন্ডটাও স্টেপ বাই স্টেপ চলুক। মানে আপনি আইএসআর প্রথম লাইন এক্সিকিউট করলেন, থেমে গেল, দ্বিতীয় লাইন এক্সিকিউট থেমে গেল, ইমিডিয়েটলি তার রেসপন্সটা চলে আসে, তাই না? কারণ এখানে ট্র্যাপ ফ্ল্যাগটা আপনার রিসেট করে রাখছেন। সো আলটিমেটলি আইএসআরটা যাতে একবারেই ফুল এক্সিকিউট হয়। দেন আপনি আবার আপনার এসপিটা 2 ডিক্রিমেন্ট করলেন, কারণ কি? আপনি সিএস এর ভ্যালু এখন পুশ করবেন এবং আবার 2 ডিক্রিমেন্ট করুন কারণ আইপির ভ্যালু পুশ করবেন। এরপরে আপনি আপনার যেই ডিজায়ার লোকেশনটা, অর্থাৎ ডিজায়ার লোকেশন বলতে আইএসআর এর যে লোকেশনটা সেখানে জাম্প করবেন। বুঝতে পারছেন? তো এটাই হচ্ছে আপনার একটা ইন্টারাপ্টকে সার্ভ করার ফুল প্রসিডিওর। এই জিনিসটা কেন বললাম? এই জিনিসটা বলার কারণ হচ্ছে এখন আমরা কিছু কোয়েশ্চেন দেখব যেখানের মধ্যে আমাদের প্রায়োরিটি বেসিসে কিছু প্রবলেমেটিক আসতে পারে। যেমন আমি তো আপনাকে ফুল প্রসিডিওরটা বলেই দিলাম, তাই না? যখন একটা ধর ফর এক্সাম্পল আমার যদি এখন নরমাল সিকোয়েন্সিয়ালি কোড হয়, হঠাৎ করে একটা ইন্টারাপ্ট আসে, আমি কি করব? সাথে সাথে আমার আইপি তারপরে সিএস আর ফ্ল্যাগের ভ্যালুটা আমি কি করব? পুশ করে দিব। কোথায়? স্ট্যাকের মধ্যে। দেখব পুশ করে আমার কাজ কি? এরপরে পুশ করে আমার কাজ হচ্ছে ইন্টারাপ্ট ফ্ল্যাগের ভ্যালু 0 করা, ট্র্যাপ ফ্ল্যাগের ভ্যালু রিসেট করা, তাই না? ট্র্যাপ ফ্ল্যাগের ভ্যালু আমি রিসেট করে দিলাম। তো রিসেট করার পরে আমি হচ্ছে যে কোথায় গেলাম? আমার আইএসআর এর কাছে। আইএসআরটাকে ফুললি এক্সিকিউট করলাম। ফুললি এক্সিকিউট করার পরে যখনই দেখলাম যে ওকে ডান, আইএসআর ডান কিভাবে বুঝবো? আই রিটার্ন দিকে। আই রিটার্নটা যখন দেখলাম তখন কি করব? আমি আবার আগের জায়গায় ব্যাক আসবো। কিভাবে ব্যাক আসবো? কারণ আমাকে হচ্ছে পপ করতে হবে সিএস এর ভ্যালু, আইপির ভ্যালু এবং ফ্ল্যাগের ভ্যালু। এটা ক্যালকুলেট করে আমি বুঝে যাবো আমাকে কোন জায়গায় ব্যাক আসতে হবে। ব্যাক আসার পরে ওকে আমি নরমালি এক্সিকিউট করব। এটা একটা নরমাল প্রসিডিওর ছিল। বাট হোয়াট ইফ আমি আপনাকে কয়েকটা সিনারিও দিই, ঠিক আছে? যেহেতু নন মাস্কেবল ইন্টারাপ্টকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না, তো সেই মোমেন্টে আপনার প্রথম সিনারি হচ্ছে হোয়াট ইফ আমার 2টা নন মাস্কেবল ইন্টারাপ্ট একসাথে আসলো সেম টাইমে, আপনাকে সেম টাইমে মাইক্রোপ্রসেসরের কাছে 2টা এনএমআই পিন দ্বারা নক করলো, তখন কি করবো? সেকেন্ড সিনারিও, আপনার একটা এনএমআই অর্থাৎ একটা ইন্টারাপ্ট অলরেডি চলতেছিল, ঠিক ওই মোমেন্টে যদি আরও একটা ইন্টারাপ্ট এনএমআই পিন দিয়ে আপনার ইন্টারাপ্ট আসে, আপনি কিন্তু ফার্স্টেই বলে দিচ্ছেন আপনার এনএমআই পিন দ্বারা কোনো ইন্টারাপ্ট যদি আসে দ্যাট ইজ নন মাস্কেবল। এটা যদি নন মাস্কেবল হয় তাহলে আমি একটা এনএমআই এর মাঝখানে আরেকটা এনএমআই কে কিভাবে অ্যাভয়েড করতে পারবো না, তাই না? তো এখানে সিনারিওটা কি হবে? আর থার্ড হচ্ছে, ধরে নিলাম যে আপনার একটা কম প্রায়োরিটি অর্থাৎ লেস প্রায়োরিটি একটা ইন্টারাপ্ট হচ্ছিল, তো একটা হায়ার প্রায়োরিটি ইন্টারাপ্ট আসলো, তখন আপনার কি হবে? কারণ এটা উল্টাটা যদি হতো, অর্থাৎ হায়ার প্রায়োরিটি যদি ইন্টারাপ্ট থাকতো এবং একটা লোয়ার প্রায়োরিটি আসে, অবভিয়াসলি আমি এটাকে প্রাধান্য দিব না, আমি এটাকে এক্সিকিউট শেষ করে তারপর ওর কাছে যাবো। এটা তো বুঝতে পারলাম, কিন্তু এইটার বেলা কি হবে? এই 3টা সিনারিওটা আমরা আসলে দেখি, ঠিক আছে? তো এখানে একটা সামারি দিয়ে দিয়েছে যে আপনারা আসলে মানে ইন্টারাপ্টের প্রায়োরিটি বেসিস মানে সবচেয়ে হাইয়েস্ট থেকে লোয়েস্টকে। তো সবচেয়ে হাইয়েস্ট হচ্ছে আপনার ডিভাইডারও আইএনটি এন, আইএনটি 0। আইএনটি এন বলতে আলটিমেটলি ওই যে আমরা যে সফটওয়্যার ইন্টারাপ্ট করছি না, আইএনটি 0 থেকে আইএনটি 255 পর্যন্ত 256টা সফটওয়্যার ইন্টারাপ্ট, ওইটাকে বলছে সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটি। এরপরে লেস প্রায়োরিটি হচ্ছে আপনার এনএমআই, এরপরে লেস প্রায়োরিটি হচ্ছে আপনার আইএনটিআর, ঠিক আছে? আর এরপরে আপনার হচ্ছে সিঙ্গেল স্টেপ, মানে সবচেয়ে কম প্রায়োরিটি হচ্ছে সিঙ্গেল স্টেপ। তো দেখেন এখন হচ্ছে এখানের মধ্যে একটা সিনারিও দিয়ে দেওয়া হয়েছে যে আপনার একটা ডিভাইডারও আছে, ওকে ফাইন, ডিভাইডারও হইলো, ওই মোমেন্টে আপনার একটা এনএমআই পিন দ্বারা আপনার একটা সিগন্যাল আসলো, ঠিক আছে? এনএমআই পিন দ্বারাও কিন্তু আপনার একটা ইন্টারাপ্ট আসলো। তো কি করতে পারি আমি এই জায়গায়? কারণ স্বাভাবিক আমি এনএমআই পিন দ্বারা তো তাকে নন মাস্কেবল, তাকে তো আমি অ্যাভয়েড করতে পারতেছি না। তাকে যদি আমি অ্যাভয়েডই না করতে পারি তাহলে আমি কি করবো? তাহলে আমার কি করা উচিত? সো ওটা একটু দেখি। প্রথমত আমি নর্মালি সিঙ্গেল স্টেপ বলতেছি, সিকোয়েন্সিয়ালি আমি যাচ্ছিলাম, হঠাৎ করে আমার ডিভাইড এরর আসলো। সো অবভিয়াসলি আমার ডিভাইড এরর যদি আসে, আমার প্রথম কাজ কি? এই যে যেখানে আমি ডিভাইড এররটা আসছে, যেহেতু আমি আইএসআর এর কাছে যাবো ডিভাইড এররের, তো আমাকে কি করা? প্রথমে আপনার সিএস, আইপি আর ফ্ল্যাগের ভ্যালু পুশ করা, কোথায়? স্ট্যাকের মধ্যে। ওকে, আর কি করবো? আমি ইন্টারাপ্ট ফ্ল্যাগটাকে 0 করে দিব, আপনার ট্র্যাপ ফ্ল্যাগটাকেও রিসেট করে দিলাম, ফাইন। এখন সেকেন্ড কাজ হচ্ছে আমার তার আইএসআরকে আমি এক্সিকিউট করতে গেলাম, ওকে ফাইন, আইএসআর এক্সিকিউট হচ্ছিল, হঠাৎ এই মোমেন্টে একটা এনএমআই পিন দ্বারাও আপনার ইন্টারাপ্ট আসলো, তো আপনি কি করবেন? আপনি তো এটাকেও অ্যাভয়েড করতে পারবেন না, তো আপনি তার আইএসআর এর কাছে চলে যাবেন। এখন তার আইএসআর কাছে গিয়ে আপনি যদি আইএসআর শেষ করেন, আপনাকে তো আগের যে ডিভাইডারের আইএসআর ওর যতটুকু কাজ শেষ করছেন সেখান থেকে আবার স্টার্ট করতে হবে না? তো দ্যাটস ওয়াই আমার থার্ড নাম্বার কাজ হচ্ছে আপনার সিএস, আইপি এবং ফ্ল্যাগ আবারও পুশ করা, কোথায়? স্ট্যাকের মধ্যে। এটা কার সিএস, আইপি ফ্ল্যাগ পুশ করলাম? আইএসআর এর, ঠিক আছে? এর আগেরটা কাজ ছিল আপনার নর্মাল সিকোয়েন্সিয়াল কোডের। এরপরে 4 নাম্বার হচ্ছে আমি আমার এনএমআইটাকে সার্ভ করবো, এনএমআই এর আইএসআরটা অ্যাকচুয়ালি রেসপন্ড করবে। দেন 5 নাম্বার কাজ কি? 5 নাম্বার কাজ হচ্ছে যে পপ করা, অর্থাৎ পপ করব কি? সিএস, আইপি, ফ্ল্যাগ। কেন?
কারণ আমার এনএমআই এর আইএসআরটা কিন্তু আমি কমপ্লিট করলাম। তো আমাকে এখন ব্যাক আসতে হবে। কার কাছে ব্যাক আসবো? আমি কিন্তু ডিভাইড এররের আইএসআরটাকে অর্ধেক রেখে চলে আসছি। তো ব্যাক আসার জন্য জাস্ট আমি পপ করলাম এবং ওর আইএসআরটা আমি শেষ করবো। তার মানে 6 নাম্বার স্টেপে আমি হচ্ছে ডিভাইড এররের যেই আইএসআরটা সেটা কমপ্লিট করবো এবং এরপর আমার কাজ কি হবে? 7 নাম্বার হচ্ছে আমি আবার পপ করবো। তা কেন পপ করবো? কারণ আমাকে আগের যে সিকোয়েন্সিয়াল কোড আমি এক্সিকিউট করতেছিলাম, যেখান থেকে আমি অ্যাকচুয়ালি প্রথম ইন্টারাপ্টটা পেয়েছি, সেখানে ফেরত যেতে হবে। তো দ্যাটস ওয়াই পপ করে আমি আমার সিকোয়েন্সটা শেষ করবো। তো এখানে এই সাইডের মধ্যে এটাই বলা হয়েছে, যেমন দেখেন একটা ডিভাইড এরর ছিল, তো এর মাঝখানে একটা এনএমআই আসলো। সবার প্রথমে আমি ডিভাইড এরর করে সার্ভ করতেছিলাম, তো পুশ করলাম সিএসআইপি এবং ফ্ল্যাগ ক্লিয়ার করলাম, ট্র্যাপ ফ্ল্যাগকে, আর আমি কন্ট্রোলটা ট্রান্সফার করলাম আইএসআর কাছে। ঠিক আছে, ঠিক ওই মোমেন্টে যেহেতু এনএমআই আসছে, তো আপনি এনএমআই এরও সিএসআইপি ফ্ল্যাগটা পুশ করবেন, ক্লিয়ার করবেন আইএফ। এখন আপনি বলতে পারেন স্যার অলরেডি আইএফ আর ট্র্যাপ ফ্ল্যাগ তো ক্লিয়ার করা, তাই না? কিন্তু যখনই আপনার কোনো এনএমআই পিন আসে তখন তো সে নন মাস্কেবল, মানে আইএফ এর ভ্যালু 0 থাকুক 1 থাকুক, তাকে আমি সার্ভ করতে হবে। তখন সে কি করে? আইএফ এর ভ্যালুটা 1 করে নেয়, দেন ওটাকে আবার 0-তে কনভার্ট করে। তো আলটিমেটলি এই জিনিসটা আবার হবে। তারপরে কাকে এক্সিকিউট করছে? এনএমআই কে। দেন হচ্ছে আপনার এক্সিকিউট করছে তাকে ডিভাইড এররকে। সো আলটিমেটলি দেন আপনার আগের জায়গায় রিটার্ন চলে গেছে। সো দেখেন এখানেও রিটার্ন আছে, এখানেও রিটার্ন আছে। এই দুটো রিটার্ন দ্বারা কি বোঝাচ্ছি? পপ করছি আমি এখানে। এটাই ছিল আপনাদের একটা ফুল ফ্লো চার্ট। আরেকটা সিনারি আমি দিয়েছিলাম, যেটা বললাম কি, যে আপনার যদি দুইটা এনএমআই পিন একসাথে আসতো, তাহলে সেক্ষেত্রে আপনি একটাকে ফুললি সার্ভ করতেন, শেষ করতেন, আবার ব্যাক এসে আরেকটাকে সার্ভ করতেন এবং শেষ করতেন। বুঝতে পারছেন? অর্থাৎ আমি এই জায়গায় ধরেন দুইটা এনএমআই চলে আসছে, তো প্রথমত আমি যাবো কার কাছে? প্রথম এনএমআই এর আইএসআরটাকে শেষ করবো এবং ব্যাক আসবো। ব্যাক এসে দ্বিতীয় এনএমআই এর আইএসআরটাকে শেষ করবো এবং ব্যাক আসবো। এটাই ছিল আপনাদের সিনারিও। তো যদি আপনার একটা প্রায়োরিটি অর্থাৎ সেম প্রায়োরিটির ভ্যালুর সাথে পরে অ্যানাদার সেম প্রায়োরিটি আসে, তাহলে আমি ঠিক একটু আগে যেটা করলাম সেটা করবো। কিন্তু যদি আপনার দোনোটাই সেম প্রায়োরিটি হয়, তাহলে আপনি হচ্ছে আগে একটাকে শেষ করবেন, তারপর সেকেন্ডটাকে শেষ করবেন। এটাই হচ্ছে। আচ্ছা, তো এখন আমরা বুঝতে পারলাম, আচ্ছা ঠিক আছে, আমাদের কাছে অনেক ধরনেরই এনএমআই পিনের সিনারিও আছে, আমরা সবকিছু এনএমআই পিন দ্বারা আসলে সলভ করা পসিবল। মানে এনএমআই পিন তো একটাই, কিন্তু এনএমআই পিন দ্বারা আসলে অনেক পসিবল। কিন্তু আপনার যে আইএনটিআর পিন, ঠিক আছে, যে আইএনটিআর পিন আছে, এটা তো অ্যাকচুয়ালি আপনার মাস্কেবল, তাই না? তো এটা দিয়েও আপনার অনেকগুলো আপনার এটা দিয়ে অনেকগুলো ইন্টারাপ্ট আসতে পারে। তো এখন ওই ইন্টারাপ্টগুলোর আসলে কিন্তু কোনো প্রায়োরিটি নেই। কারণ চিন্তা করেন, আইএনটিআর এর মধ্যে সে মাস্ক অর্থাৎ অ্যাভয়েডও করতে পারতেছে, নাও করতে পারতেছে, কিন্তু তাদের মধ্যে যে প্রায়োরিটি সেট করাটা, সেই জিনিসটা কিন্তু নাই এনএমআই এর মতো। ঠিক আছে? তো যেমন আমি এনএমআই কে বলতেছিলাম, আপনি যখন একটা এনএমআই কে সার্ভ করতেছেন, অবভিয়াসলি এর মাঝখানে আরেকটা এনএমআই আসলো, আপনি তাকে সার্ভ করতে চলে গেলেন। এর মাঝখানে আরেকটা এনএমআই আসলো, আপনি তাকে সার্ভ করতে চলে গেলেন। এরপর আবার একটা এনএমআই আসলো, আপনি তাকে সার্ভ করতে চলে গেলেন, কারণ ওই মোমেন্টে হচ্ছে ওটার প্রায়োরিটি বেশি হয়ে যায়। এরপর আপনি ব্যাক করতেন আস্তে আস্তে শেষ করে আগের এনএমআইটা। এটাই এনএমআই পেয়েছিল। কিন্তু হোয়াট ইফ আইএনটিআর এর যদি মাল্টিপল আসে, আমি কিভাবে আপনার প্রায়োরিটিটাকে প্রাধান্য দিব? অর্থাৎ আমার যদি কোনো নন মাস্কেবল ইন্টারাপ্ট, যদি মাল্টিপল নন মাস্কেবল ইন্টারাপ্ট থাকে, তখন আমার কাজটা কি? তখন আমার কাজটা কে সলভ করবে? তো এটার জন্যই আমরা যেটা আনি সেটাকে বলা হয় প্রোগ্রামেবল ইন্টারাপ্ট কন্ট্রোলার।